Assalamu alaikum. আশা করি প্রত্যেকে ভালো আছেন. This is Wadud. Welcome back with new another video. Today I'm going to show you the most important 20 phrases and idioms. এই 20 phrases and idioms আমি আপনাদেরকে এখানে দেখাবো. পাশাপাশি প্রত্যেকটার বাংলা অর্থ কি প্রথমে বলে দেব. এর পরবর্তীতে এইটা দিয়ে কিভাবে বাক্য তৈরি করবেন আমি একটা আপনাদেরকে করে দেব এবং আমি একটা প্রশ্ন দিব. সেই প্রশ্নের উত্তরটা দয়া করে কমেন্টে দেবেন. মনে রাখবেন আমি গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে চেষ্টা করতেছি যেন গ্রামের থেকে শুরু করে প্রত্যেকটা স্টুডেন্ট যেন আমার এখান থেকে ফ্রি ইংরেজি শিখতে পারে. দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার মোর দেন 5 ইয়ার্স. 5 বছর ধরে আমি ইউটিউবে কাজ করতেছি. তো এই ফ্রি ইংরাজি শেখানোর জন্য আমার যে চেষ্টা আপনারা আমাকে সাপোর্ট করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন. That's everything I want to get from you. So guys, let's get started. Assalamu alaikum. আশা করি প্রত্যেকে ভালো আছেন. This is Wadud. Welcome back with new another video, and today I'm going to show you the most important 20 phrases and idioms. It will improve your vocabulary alongside these kind of phrases and idioms most of the times used by the native Americans. And if you want to learn English like the native Americans, then you should know the phrases and idioms, and it will improve your English speaking and vocabulary stock. সো আমি আপনাদেরকে প্রথম প্রত্যেকটা ফ্রেজ অ্যান্ড ইডিয়মের বাংলা দেখাবো. এর পরিবর্তিতে আমি একটা বাক্য বাংলাতে আপনাদেরকে দিয়ে দেবো এবং এটা ইংরেজিতে কিভাবে বাক্য রচনা করবেন বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করে দেবো. এবং আমি আপনাদেরকে কিছু প্রশ্ন দিব. প্রত্যেকটার উত্তর আপনারা নিজেরা চেষ্টা করবেন এবং কিভাবে উত্তর করতে হবে. অল দ্য থিংস আই উইল টক টু হিয়ার টুগেদার. সো গাইজ, যদি ভালো লাগে তাহলে এই বাইটাকে সাপোর্ট করবেন. আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার মোর দেন 5 ইয়ার্স অন ইউটিউব এবং আমি ফ্রি ইংরেজি শেখানোর জন্য বাংলাদেশের সহ প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা আছে তারা যেন ফ্রি ইংলিশ শিখতে পারে, আমি এই উদ্দেশ্যে আপনাদের সামনে হাজির হয়েছি. তো সবাইকে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার একটা আইডেন্টিটি তৈরির জন্য আপনারা চেষ্টা করবেন. এবং আমি আপনাদের জন্য যতদিন আমি বেঁচে আছি আমি আপনাদেরকে ফ্রি ইংরেজি শেখানোর জন্য ইউটিউবে কাজ করবো. সো গাইস, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য. সো লেটস গেট স্টার্টেড. সবাই স্ক্রিনে লক্ষ্য করেন, এখানে লেখা আছে এবিসি. এখন এ বি সি এর মানে কি? এটা কি কোনো অক্ষর বলছি না. এবিসি ইজ অলসো ফ্রেজ এবং এই ফ্রেজের ইডিয়মের অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে প্রাথমিক জ্ঞান. তাহলে দেখেন, আপনি যদি বলেন কাউকে যে তার তো ব্যবসায়ের প্রাথমিক জ্ঞানই নাই, এমনকি তার ব্যবসায়ে প্রাথমিক জ্ঞান নাই, লক্ষ্য করেন বাক্যটা. তাহলে এমন কি হচ্ছে, ইভেন তার ব্যবসায়ের প্রাথমিক জ্ঞান নাই, তার নাই, হি হ্যাজ নো, কি নাই? প্রাথমিক জ্ঞান. হি হ্যাজ নো এবিসি অফ বিজনেস. তাহলে লক্ষ্য করেন, ইভেন হি হ্যাজ নো এবিসি অফ বিজনেস. এর অর্থ কি হচ্ছে? এর অর্থ হচ্ছে যে তার ব্যবসায়ের প্রাথমিক জ্ঞানই নেই. যেমন আমি, আমার ব্যবসায়ের প্রাথমিক জ্ঞান ছিল না, দ্যাট ইজ ওয়াই আই গট এ গ্রেট লস ইন মাই বিজনেস. তো আমি যদি আপনাকে এখন একটা বাক্য দেই যে তার ইংরেজির প্রাথমিক জ্ঞান নাই, সে কিভাবে কথা বলবে? তাহলে কিভাবে বলবেন? তো নেক্সট ওয়ান, পরবর্তীটা লক্ষ্য করেন, এ ব্যাড অফ রোজেস. এ ব্যাড অফ রোজেস এর অর্থ হচ্ছে পুষ্প সজ্জা, যেটা আমাদের খাঁটি বাংলা ভাষায় বলে ফুলের বিছানা. তো ফুলের বিছানা দিয়ে আপনারা কি বাক্য করতে পারেন? জীবনটা পুষ্পসজ্জা নয়, আমরা এটা জানি. তো পুষ্পসজ্জা নয়, জীবন পুষ্পসজ্জা নয়, তাহলে এখানে কোনো কাজ নাই. সুতরাং আপনারা কীভাবে ইংরেজি করবেন? মনে রাখবেন, কোনো বাক্যে যদি কাজ না থাকে তাহলে অ্যামিজার দিয়ে ইংরেজি করতে হবে. তাহলে আপনাকে বলতে হবে, লাইফ ইজ নট এ ব্যাড অফ রোজেস. লাইফ ইজ নট এ ব্যাড অফ রোজেস, জীবন পুষ্পসজ্জা নয়. তো এখন আমি আপনাদেরকে একটা বাংলা থেকে ইংরেজি দিব. যেমন, সবসময় পুষ্পসজ্জায় ঘুমানোর চিন্তা করো না. একজন মানুষ সবসময় ফুলের বিছানায় ঘুমাতে পারে না.
ব্যবসায়ের ক্ষেত্রটা পুষ্পসজ্জা নয়। পুষ্পসজ্জা নয়, এটা আসলে একটা সেন্স, যেই সেন্সে বলা হয় যে কাউকে যদি আপনি বলেন যে জীবনটা পুষ্পসজ্জা না, ট্রাই টু ডু সামথিং ইন ইউর লাইফ, তোমার জীবনে কিছু করার চেষ্টা করে, তেমনি ব্যবসা, ব্যবসায় বা ব্যবসার ক্ষেত্র, দ্য ফিল্ড অফ বিজনেস পুষ্পসজ্জা নয়। তাহলে পুষ্পসজ্জা নয় কীভাবে বলবেন? ইজ নট এ বেড অফ রোজেস। তাহলে আপনারা ব্যবসা পুষ্পসজ্জা নয়, ব্যবসায়ের ক্ষেত্রটা পুষ্পসজ্জা নয়, ইংরেজি তুমি পুষ্পসজ্জায় থেকে শিখতে পারবে না, তাহলে কিভাবে বলবেন? ইংরেজি শিক্ষা পুষ্পসজ্জা নয়, যে তুমি ঘুমায় থাকবা, আলটিমেটলি তুমি সেটাকে অ্যাকোয়ার করতে পারবা। সো আপনারা প্রত্যেকটা কথার উত্তর দিন যাতে করে আই ক্যান বি ইন্সপায়ার্ড অ্যান্ড ক্যান ওয়ার্ক মোর ফর ইউ, আপনাদের জন্য আরও বেশি কাজ করতে পারি। সো নেক্সট ওয়ান লক্ষ্য করেন, এ ব্যাড অফ থর্নস। থর্নস আর এর উচ্চারণ কম করলেও চলবে, নো প্রবলেম। এ ব্যাড অফ থর্নস, এই থর্নস অর্থ হচ্ছে কণ্টক, আর এ ব্যাড অফ রোজের যদি পুষ্পসজ্জা হয় তাহলে কণ্টক সজ্জা। তো আপনি এটাকে এভাবে বলতে পারবেন, লাইফ ইজ নট এ, কীভাবে বলবেন? লাইফ ইজ নট এ ব্যাড অফ রোজেস যেভাবে বলছেন, সেম একই ক্ষেত্রে আপনি বলতে পারবেন জীবন পুষ্পসজ্জা নয়। তো লাইফ ইজ নট এ ব্যাড অফ রোজেস বলছেন, এখন আপনি একই জিনিস বলে দেন, লাইফ ইজ নট এ ব্যাড অফ থর্নস। লক্ষ্য করেন পরবর্তী প্রশ্ন দেখেন, পরবর্তী ফ্রেজ এন্ড ইডিয়ম হচ্ছে অ্যাকর্ডিং টু। অ্যাকর্ডিং টু অর্থ হচ্ছে অনুসারে। এখন আমি যদি বলি আমার মত অনুসারে, অ্যাকর্ডিং টু মাই পয়েন্ট অফ ভিউজ, আপনারা এভাবে বলতে পারবেন। অ্যাকর্ডিং টু অর্থ কি? অনুসারে, তোমার কথা অনুসারে, অ্যাকর্ডিং টু ইউর ওয়ার্ডস, অ্যাকর্ডিং টু ইউর সাজেশান, তোমার সাজেশান অনুসারে। এখন অ্যাকর্ডিং টু আমি একটা বাংলা বাক্য দিলাম, লক্ষ্য করেন, সে আমার পরিকল্পনা অনুসারে অভিনয় করেছিল। অভিনয় করেছিল, লক্ষ্য করেন প্রথম আপনি দেখবেন কাজটাকে, অভিনয় করেছিল, ছিল থাকলে পাস্ট ফর্ম, তাহলে হি অ্যাক্টেড অ্যাকর্ডিং টু মাই প্ল্যান, সে আমার প্ল্যান অনুসারে কাজ করছিল। আমরা ওয়াদুদ স্যারের সাজেশন অনুসারে ইংরেজি শিখেছিলাম, তাহলে কি বলবেন? আমরা শিখেছিলাম, উই লার্ন। কি শিখছেন এটা বসাবেন, এরপর অ্যাকর্ডিং টু দ্য সাজেশন অফ ওয়াদুদ স্যার। তাহলে আমি এভাবে বললাম, অ্যাকর্ডিং টু মাই পয়েন্ট অফ ভিউ, আমার মত অনুসারে, অ্যাকর্ডিং টু মাই পয়েন্ট অফ ভিউ যেরকম বলছেন আপনারা এইভাবে নিজেরা সাজান। ইংরেজি গ্রামার অনুসারে, অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার। ওয়াদুদ স্যার অনুসারে, অ্যাকর্ডিং টু ওয়াদুদ স্যার। আমার বাবার ইচ্ছা অনুসারে, অ্যাকর্ডিং টু মাই ফাদার্স উইশ। আমার ইচ্ছা অনুসারে, অ্যাকর্ডিং টু মাই উইশ। এইভাবে আপনারা অনুসারে দিয়ে একটা বাক্য রচনা করেন। আর এগুলোকে মুখস্থ করার জন্য আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। মনে করেন না যে আপনি ভিডিওটা একবার দেখবেন আর আপনার প্র্যাকটিস হয়ে যাবে। যদি এরকম হয় তাহলে আপনারা ভালো শিখতে পারবেন না। দ্যাট ইজ আই উড লাইক টু রিকোয়েস্ট এভরিওয়ান টু বি ওয়াচিং ভিডিও অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। আপনি পারেন, দ্যাটস নট ইফেক্ট, ইউ ট্রাই টু কিপ কন্টিনিউ। সো হোয়াট ইজ দ্য নেক্সট ওয়ার্ড? পরবর্তী ফ্রেজের ইডিয়ম হচ্ছে a fool's paradise. That's the beautiful things I got about phrase and idiom. A fool's paradise অর্থ হচ্ছে মূর্খের স্বর্গ। তাহলে আমি যদি বলি যে আমরা বাস করতেছি, উই আর লিভিং ইন এ ফুলস প্যারাডাইস, আমরা একটা মূর্খের স্বর্গে বাস করতেছি। সবাই মুখস্থ বিদ্যা করে ইংরেজি শিখতে চাই। তাহলে এখন আমি যদি আপনাকে বাক্য দেই, লক্ষ্য করেন, ডোন্ট, মূর্খের স্বর্গে বাস করো না, মূর্খের স্বর্গে বাস করো না, করো না, বলো না, যেও না, এসো না, এগুলো ডোন্ট দিয়ে শুরু হয় ফ্রেজ এন্ড ইডিয়ম। বাট এটা আমি ইম্পারেটিভ বাক্য দিয়ে করবো, আপনি অন্যভাবে করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনি যদি অন্য কোনোভাবে পারেন, আপনারা প্রত্যেকটা দিয়ে একটা করে বাক্য রচনা আপনারা তৈরি করার চেষ্টা করবেন। দিস থিংস টোটালি আপন ইউর ওন ক্রিয়েটিভিটি, এটা আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে। দ্যাট ইজ ওয়াই আই উড লাইক টু রিকোয়েস্ট এভরিওয়ান, আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা নিজের একটা বাক্য তৈরি করবেন। তাহলে মূর্খের স্বর্গে বাস করো না, ডোন্ট লিভ ইন এ ফুলস প্যারাডাইস। এখন আমি বললাম তারা মূর্খের স্বর্গে বাস করতেছে, তাহলে তারা বাস করতেছে মূর্খের স্বর্গে। আমরা বাস করতে চাই না মূর্খের স্বর্গে, তাহলে কি বলবেন? তো নেক্সট ওয়ান, পরবর্তীটা লক্ষ্য করেন,
এ গ্যালা ডে, হোয়াট ডু মিন বাই এ গ্যালা ডে? এ গ্যালা ডে অর্থ হচ্ছে আনন্দের দিন। তাহলে আপনি একটা বলতে পারবেন ঈদ ফেস্টিভ্যাল হচ্ছে একটা আনন্দের দিন, পহেলা বৈশাখ হচ্ছে একটা আনন্দের দিন, 21শে ফেব্রুয়ারি একদিক দিয়ে আমাদের কষ্টের, আরেক দিক দিয়ে আনন্দের দিন। তাহলে এই যে 21শে ফেব্রুয়ারি হচ্ছে একটা গ্যালা ডে, তাহলে হচ্ছে মানে আমি যার, তাহলে 21 ফেব্রুয়ারি ইজ এ গ্যালা ডে। এখন আমি বললাম স্বাধীনতা দিবস বাঙালিদের জন্য আনন্দের দিন, তাহলে স্বাধীনতা দিবস এটাকে কি বলবেন? 20, আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে 26 মার্চ, বা আমি এখন বললাম যে 16 ডিসেম্বর হচ্ছে গ্যালা ডে। তাহলে বাংলাটা লক্ষ্য করবেন, 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর আমাদের জন্য আনন্দের দিন। তাহলে কি বলবেন? 16th ডিসেম্বর ইজ এ গ্যালা ডে ফর আস, আমাদের জন্য এটা আনন্দের দিন। এখন আপনি যদি বলেন যে 26শে মার্চ আমাদের জন্য আনন্দের দিন, ঈদ ফেস্টিভ্যাল হচ্ছে আনন্দের দিন। এখন আমি যদি আপনাকে বলি যে পহেলা বৈশাখ হচ্ছে একটা আনন্দের দিন, পহেলা বৈশাখ হচ্ছে একটা গ্যালা ডে, আপনার বাংলাটা বলে ইংলিশটা, ফ্রেজেন ইডিয়ামের ইংলিশটা এটার সাথে ম্যাচ করবেন। পহেলা বৈশাখ হচ্ছে একটা গ্যালা ডে, গ্যালা ডে মানে কি? আনন্দের দিন। এখন আপনার এটা আজীবন মনে থাকবে। এই জন্য আপনাকে ফ্রেজেস অ্যান্ড ইডিয়ম, এবং আপনি যেটাই বলেন ফ্রেজেস অ্যান্ড ইডিয়ম, আপনি যেটাই বুঝাইতে চান, আপনাকে প্রথম বুঝতে হবে যে যেই অর্থের সাথে আপনি মিলাইতেছেন সেই অর্থটাকে কিভাবে আপনারা একসাথে ম্যাচ করবেন। বাংলা কথার সাথে আপনাদেরকে ইংরেজি শব্দটাকে ইউজ করতে হবে, তাহলে আপনার এটা সেন্সের সাথে আপনার কাজ করবে। যেমন দেখেন 16 ডিসেম্বর হচ্ছে গ্যালা ডে আমাদের জন্য, এখন বাংলাদেশের জন্য ফর বাংলাদেশ, বাঙালিদের জন্য ফর বাঙালিজ, এইভাবে আপনারা বলতে পারবেন। নেক্সট ওয়ান, পরবর্তীটা লক্ষ্য করেন, এ লট। এ লট অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে। এ লটের বাংলা অর্থ কি? প্রচুর পরিমাণে। তো দেখেন, আই ড্রিঙ্ক ওয়াটার এ লট এভরি ডে, এর বাংলা কি? আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করি, এ লট, প্রচুর পরিমাণে। এখন আপনি যদি বলেন, আমি আপনাদেরকে একটা বাক্য দিব, লক্ষ্য করেন যে আমি প্রচুর পরিমাণে ইংলিশ প্র্যাকটিস করি, আমি এখনও প্র্যাকটিস করি, তাহলে এটাকে কিভাবে ইংরেজি বলবেন? তাহলে এ লট অর্থ যদি প্রচুর পরিমাণে হয় তাহলে বলবেন আই প্র্যাকটিস ইংলিশ এ লট। আমি অনেক গ্রামার জানি, তো প্রচুর পরিমাণে গ্রামার জানি, তাহলে এটা কীভাবে বলবেন? আই নো ইংলিশ গ্রামার এ লট। আই প্র্যাকটিস ইংলিশ এ লট। এখন আমি আপনাদেরকে একটা বাক্য দিলাম, আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন, এই বাক্যটাকে আপনাদেরকে ইংরেজি করতে হবে যে আপনাদের ইংলিশ প্র্যাকটিস করা উচিত এ লট। এইভাবে আপনাদের বাংলার সাথে ইংলিশটা বলে দিবেন, আপনাদের ইংরেজি প্র্যাকটিস করা উচিত এ লট। তাহলে কীভাবে বলবেন? এটা আমাকে আনসার দিয়ে, কমেন্টে আনসার দিয়ে দিবেন। তো নেক্সট ওয়ান আমরা দেখব, পরবর্তীটা হচ্ছে অল ইন অল। অল ইন অল অর্থ হচ্ছে কি? অল অর্থ কি? সব। ইন অল, অল ইন অল অর্থ হচ্ছে সর্বে সর্বা। যেমন আমি আমার পরিবারের সর্বে সর্বা, এটাকে কীভাবে ইংরেজি করবেন? আমি আপনাদের জন্য একটা বাক্য রচনা দিলাম, হি ইজ অল ইন হিজ ফ্যামিলি, এর অর্থ কি? সেই তার পরিবারের সর্বে সর্বা। তাহলে লক্ষ্য করেন, তিনি পরিবারের একমাত্র সর্বে সর্বা, হি ইজ অল ইন হিজ ফ্যামিলি। এখন আপনি যদি বলেন আই এম অল ইন মাই ফ্যামিলি, আমি সর্বে সর্বা আমার পরিবারের, আমি অল ইন অল। দেখেন আমি বাংলাতে কিন্তু ম্যাচ করছি। সেম একইভাবে আপনিও একটা বাক্য তৈরি করে আমাকে দেন। ইফ ইউ মেক এনি কাইন্ড অফ মিস্টেক্স, দ্যাটস নট এ প্রবলেম, আই উইল ট্রাই টু অ্যান্সার হোয়াট এভার আই উইল গেট ইন দ্য কমেন্ট বক্স। সো সবাই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, দিস ইজ দ্য রিকোয়েস্ট টু ইউ। তো পরবর্তীতে লক্ষ্য করেন, আফটার অল। আফটার অল হচ্ছে মুটের উপর, আমরা বলি না মোটামুটি সে একটা ভালো লোক, তাহলে আফটার অল সে একটা ভালো লোক, কি বলবেন? আফটার অল হি ইজ এ গুড গাই, হি ইজ এ নাইস গাই। মুটের উপর সে একজন সৎ লোক। আফটার অল হি ইজ এ অনেস্ট ম্যান, হি ইজ এ অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে মুটের উপর সে একটা, মোটামুটি তুমি ভালো ইংরেজি বলতে পারো, আফটার অল তুমি ভালো ইংরেজি বলতে পারো, তাহলে আফটার অল এটা আগে বলে এরপর আপনি বাক্যটা বলে দেন। আফটার অল তুমি ভালো ইংরেজি বলতে পারো, তাহলে এটা কি বলতে পারবে? আফটার অল আমি এখন ভালো ইংরেজি বলতে পারি ওয়াদুদ স্যারের ভিডিও দেখে, তাহলে এটাকে কীভাবে ইংরেজি করবেন? জাস্ট ট্রাই ইট। তো নেক্সট ওয়ান, পরবর্তীটা লক্ষ্য করেন,
অল অ্যালং। অল অ্যালং অর্থ হচ্ছে সব সময়। আমি তোমাকে সব সময় চিন্তা করি, এই কথাটা কীভাবে বলবেন? আই থিঙ্ক অ্যাবাউট ইউ অল অ্যালং। অথবা এটি বাক্য মনে রাখবেন সব সময়। সময় যদি পান এটা বাক্যের প্রথমে দিবেন, না হলে সবার শেষে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখেন অল অ্যালং সব সময় আই থিঙ্ক অ্যাবাউট হিম। সব সময় আপনারা ইংরেজি প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস ছাড়া কখনোই ইংরেজি শেখা যায় না। তাহলে সব সময় আপনারা প্র্যাকটিস ইংরেজি করবেন, সেটাকে কীভাবে বলবেন? তাহলে অল অ্যালং ইউ শুড প্র্যাকটিস ইংলিশ। আপনি টেবিলে বসে এরপর প্র্যাকটিস করবেন এরকম মনে করেন না। আপনি একটা কাজ করতেছেন, ওইটার পাশাপাশি চিন্তা করবেন, মেন্টালি চিন্তা করবেন, তাহলে আপনারা পারবেন। তাহলে আমি একটা দিলাম অল অ্যালং আই উইশ হিম বেস্ট অফ লাক। এর অর্থ কি লক্ষ্য করেন? অল অ্যালং সব সময় আমি তার শুভকামনা করি। সব সময় সে আমাকে ডিস্টার্ব করে, সেটাকে কীভাবে ইংরেজি করবেন? সব সময় আমি তাকে ডিস্টার্ব করি, এটা কীভাবে বলবেন? সব সময় তুমি আমাকে ফোন দিও না, এটাকে কীভাবে ইংরেজি করবেন? তো এগুলো খুবই সিম্পল জিনিস, যে অল অ্যালং ইউ শুড নট ডিস্টার্ব মি, তোমার আমাকে ডিস্টার্ব করা উচিত না। অথবা ইউ শুড নট ডিস্টার্ব মি অল অ্যালং, তোমার সবসময় আমাকে ডিস্টার্ব করা উচিত না। সে সবসময় ব্যস্ত থাকে, তাহলে সে ব্যস্ত থাকে, হি ইজ বিজি বা হি রিমেইনস বিজি, বোথ অফ দেম আর রাইট। অল অ্যালং অথবা অল অ্যালং হি ইজ বিজি ইন ওয়ার্কিং বা ইন হিজ ওয়ার্ক, তার কাজে সে সবসময় কি থাকে? ব্যস্ত থাকে। নেক্সট ওয়ান, পরবর্তীটা লক্ষ্য করেন, অ্যাজ ইফ। অ্যাজ ইফ অর্থ কি? অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন। সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছুই জানে। এটা এসএসসি এবং এইচএসসি পরীক্ষাতে দেখবেন, যে কোনো কমপ্লিটিং সেন্টেন্সের পরীক্ষাতে এটা সবসময় আসে, মনে রাখবেন। অ্যাজ ইফের প্রথম অংশে যদি আমি আপনাদেরকে দেখি, অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন। দেখেন, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছুই জানে। তাহলে হি টক্স, দেখেন এই যে প্রথম যে টক্স কথাটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই জন্য আপনাকে পরবর্তীতে পাস্ট ফর্ম দিতে হবে। আর প্রথম অংশ যদি এইভাবে থাকতো, হি টকড ইডি থাকতো, তাহলে পরবর্তী যেটা আছে হি নিউ না হয়ে আপনাকে বলতে হবে হি হ্যাড নোন এভরিথিং, সে সব কিছুই জানে। তাহলে অ্যাজ ইফের যে রুলটা মনে রাখতে হবে আপনাদের, যারা কমপ্লিটিং সেন্টেন্সে পরীক্ষায় আসবে তাদের জন্য দুইটা নিয়ম মনে রাখবেন। যদি বাক্যের প্রথম অংশে প্রেজেন্ট থাকে, যেমন এখানে আছে টক্স, তাহলে পরবর্তী অংশ পাস্ট ফর্ম হবে। আর যদি প্রথম অংশে পাস্ট ফর্ম থাকে, তাহলে পরবর্তীটা হ্যাড পিপি হবে। সো আপনাদের জন্য এখন টাইম। সে এমনভাবে অভিনয় করতেছে যেন সে একটা পাগল। তাহলে এখানে দেখেন, সে এমনভাবে অভিনয় করতেছে, হি ইজ অ্যাক্টিং। তাহলে এখানে হি ইজ অ্যাক্টিং অ্যাজ ইফ সে পাগল। তাহলে সে পাগল কি বলবেন? হি ওয়ার এ ম্যাড। হি ওয়ার এ ম্যাড, আসলে সে পাগল না, অ্যাক্টিং করতেছে, কাল্পনিক হলে যে কোনো কিছুর সাথে ওয়ার, যেন সে একটা পাগল। অ্যাজ ইফ হি ওয়ার এ, সে এমনভাবে ভাব করতেছে, সে এমনভাবে কথা বলতেছে, হি ইজ টকিং ইন সাচ ওয়ে অ্যাজ ইফ হি ইজ এ ম্যাড। তাহলে হি ইজ টকিং ইন সাচ, এটা প্রেজেন্ট আছে, তাহলে ইজ এ ম্যাড যদি বসান তাহলে সেটা ভুল হয়ে যাবে। তখন আপনাকে বলতে হবে হি ইজ অ্যাক্টিং অ্যাজ ইফ হি ওয়াজ এ ম্যান, বা হি ওয়ার দিতে পারবেন যদি কাল্পনিক চিন্তা করেন। ইফের পরে যদি ওয়ার, যেমন ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। আচ্ছা, নেক্সট ওয়ান, পরবর্তীটা লক্ষ্য করেন, অ্যাট ডেগার্স ড্রোন। অ্যাট ডেগার্স ড্রোন, অ্যাট ডেগার্স ড্রোন, এর অর্থ হচ্ছে সাপে নেউলে। লক্ষ্য করেন, এখানে আমি একটা বাক্য লিখছি, দ্য রিলেশন বিটুইন টু ব্রাদার্স, দ্য রিলেশন বিটুইন টু ব্রাদার্স হবে ইজ এ ড্রেগার্স ড্রোন। এর হচ্ছে দুই ভাইয়ের মধ্যে সম্পর্কে সাপে নেউলে। এখন যদি আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ বিএনপির সম্পর্ক সাপে নেউলে, মানে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের বিএনপি সরকারি দল এবং বিরোধী দল এর সম্পর্ক সাপে নেউলে, মানে কি এ ড্রেগার্স ড্রোন। এখন এটাও না বলে যদি আপনি বলেন
আমার এবং তোমার মাঝে সম্পর্ক হচ্ছে অ্যাট ডেগার্স ড্রোন। অ্যাট ডেগার্স ড্রোন এর অর্থ হচ্ছে সাপে নেউলে। তাহলে আপনারা এই কথাটাকে কীভাবে বলবেন? দুই দল, সরকারি দল এবং বিরোধী দল, বাংলাদেশ আওয়ামী লীগ অ্যান্ড বাংলাদেশ বিএনপির রিলেশান সাপে নেউলে, এটাকে কীভাবে ইংরেজি করবেন? না পারলেও চেষ্টা করেন, আমি আপনাদের উত্তর দিয়ে দেব। এখানে আই এম ওয়াদুদ স্যার গিভিং ইউ ওয়ার্ডস, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যেগুলো ভুল করবেন আমি অবশ্যই আনসার দিব, ভুল না করলে শুধু লাইক কমেন্ট দিয়ে থ্যাঙ্কস দিয়ে দিব। সো নেক্সট ওয়ান, পরবর্তীটা লক্ষ্য করেন। পরবর্তী ওয়ার্ড হচ্ছে অ্যাটল, মোটেও। অ্যাটল অর্থ কি? আউদো, মোটেও। আউদো সে ভালো লোক না, তাহলে সে ভালো লোক না, হি ইজ নট এ গুড ম্যান অ্যাট অল। আউদো সে ভালো ইংরেজি, মোটেও ভালো ইংরেজি পারে না, তাহলে কি বলবেন? আনসার দিয়ে দিবেন। দেখেন আমি আপনাদেরকে একটা বাক্য দিছি, হি ইজ নট গুড অ্যাট অল ইন ইংলিশ গ্রামার, সে ইংরেজি গ্রামার মোটেও ভালো না। আই এম নট গুড অ্যাট অল ইন ইংলিশ, আমি ইংরেজিতে মোটেও ভালো না। আই এম রিয়েলি পোর অ্যাট ইংলিশ ল্যাঙ্গুয়েজেস বাট আই ট্রাই মাই বেস্ট টু ডু সামথিং ফর ইউ হার্টিলি, দ্যাটস ওয়াই I like to give another type of examples. Not, I never take any grammar from any books. Heartily try to create. It will make sense in your brain and you will be creative to speak English. You won't have to memorize anything. তাহলে দেখেন সে একজন ভালো লোক না, হি ইজ নট এ গুড ম্যান অ্যাট অল। এখানে গুড লেখা আছে, আপনারা ম্যানটা দিয়ে দিবেন প্লিজ, সরি ফর দিস। নেক্সট ওয়ান, পরবর্তীটা লক্ষ্য করেন, এখানে লেখা আছে অ্যাট হোম। অ্যাট হোম মানে কি? বাড়ি না। অ্যাট হোম অর্থ হচ্ছে যে দক্ষ, আমি ইংরেজিতে দক্ষ না, তাহলে আপনি কি বলবেন? আমি না, ওয়াদুদ স্যার ইংরেজিতে দক্ষ না, ওয়াদুদ স্যার ইজ নট অ্যাট হোম ইন ইংলিশ। এখন আমি বললাম ইংরেজিতে দক্ষ হওয়ার চেষ্টা করো, ইট উইল গেট ইউ এ ব্রাইট ফিউচার, এটা আপনাকে ব্রাইট ফিউচারের দিকে নিয়ে যাবে, ইট উইল টেক ইউ টু দ্য ব্রাইট ফিউচার। তাহলে কি বলবেন? তো আমরা দেখি অ্যাট হোম অর্থ হচ্ছে দক্ষ, আমি একটা বাক্য দিলাম আপনাকে, বি অ্যাট হোম ইন ইংলিশ, ইংরেজিতে দক্ষ হও। বি অ্যাট হোম ইন ইংলিশ, ইংরেজিতে দক্ষ হও। এখন আমি এটাকে যদি পরিবর্তন করে বলি যে আমি ইংরেজিতে দক্ষ হওয়ার চেষ্টা করতেছি, সেটাকে ইংরেজি কী বলবেন? ওয়াদুদ স্যার আমাদেরকে ইংরেজিতে দক্ষ বানানোর চেষ্টা করতেছে। তো জাস্ট বানানো মানে কি? মেক ইউজ করতে হবে। ওয়াদুদ স্যার ইজ ট্রাইং টু মেক আস অ্যাট হোম ইন ইংলিশ। আমি ইংরেজি গ্রামারে দক্ষ নই, এটাকে কীভাবে ইংরেজি বলবেন? আই এম নট অ্যাট হোম ইন ইংলিশ গ্রামার। আমি ইংলিশ স্পিকিংয়ে দক্ষ নই, ওয়াদুদ স্যার ইংলিশ স্পিকিংয়ে দক্ষ। এই বাক্যগুলোকে কীভাবে বলবেন? আপনারা দেওয়ার চেষ্টা। সো নেক্সট ওয়ান, পরবর্তীটা হচ্ছে এ ফার ক্রাই। এ ফার ক্রাই, ক্রাই ফার, ফার ক্রাই অর্থ হচ্ছে ব্যবধান। এ ফার ক্রাই অর্থ কি? অনেক ব্যবধান। তোমার আর আমার মাঝে অনেক ব্যবধান, এই কথাটা কীভাবে ইংরেজি বলবেন? দেখেন, দেয়ার ইজ এ ফার ক্রাই, দেয়ার ইজ এ ফার ক্রাই বা ইট ইজ এ ফার ক্রাই বিটুইন ইউ অ্যান্ড মি। এখন আমি আপনাদেরকে যদি একটা বাক্য দেই যে তার বাবা এবং তার ছেলের মধ্যে অনেক ব্যবধান, মুখস্থ করে ইংরেজি শিখা, লার্ন ইংলিশ মেমোরাইজিং, অথবা শুধু বলতে পারবেন মেমোরাইজিং ইংলিশ অ্যান্ড ক্রিয়েটিভ ইংলিশ, মেমোরাইজিং ইংলিশ অ্যান্ড ক্রিয়েটিভ ইংলিশ। তাহলে আপনাদের বলতে হবে যে মেমোরাইজিং ইংলিশে এবং ক্রিয়েটিভ ইংলিশে অনেক ব্যবধান। তাহলে এটাকে কীভাবে ইংরেজি করবেন? নিচে কমেন্টে দিয়ে দিবেন। সো নেক্সট ওয়ান, পরবর্তীটা লক্ষ্য করি আমরা। লক্ষ্য করে এখানে লেখা আছে অ্যাট লেংথ। অ্যাট লেংথ অর্থ কি? অবশেষে। অবশেষে সে আমার জীবনে ফেরত আসলো, তাহলে এটাকে কীভাবে ইংরেজি করবেন? হি কেম ব্যাক টু মাই লাইফ অ্যাট লেংথ। অবশেষে আমি তার সাথে দেখা করতে পেরেছিলাম, এই কথাটা কীভাবে ইংরেজি করবেন? অবশেষে আমি ওয়াদুদ স্যারকে ইউটিউবে পেয়ে ইংরেজি শিখতে পেরেছিলাম। আই কুড লার্ন ইংলিশ অ্যাট লেংথ গেটিং ওয়াদুদ স্যার অন ইউটিউব। দেখেন আমি কিন্তু মুখস্থ করে বলতেছি না, আপনাদের সামনে লাইভে এসে তারপর কথা বলতেছি। তাহলে অবশেষে অ্যাট লেংথ, অবশেষে সে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলো। অবশেষে আমি
অ্যাট লেংথ আমি ইংরেজিটা শিখতে পেরেছিলাম ওয়াদুদ স্যারের জন্য। কমেন্টে দিয়ে দিবেন যদি তাই হয়। নেক্সট ওয়ান, পরবর্তীতে লক্ষ্য করেন দেওয়া আছে অল দ্য সেম। অল দ্য সেম আমি যদি এটাকে বলি যে তুমি আমার কাছে আসো বা নাই আসো, এটা আমার কাছে একই রকম। তুমি যাও বা না যাও, ওয়েদার ইউ গো অর নট, ইটস অল দ্য সেম টু মি, এইভাবে বলতে পারবেন। ইটস অল দ্য সেম, ইউ কাম, ওয়েদার ইউ কাম অর নট, ওয়েদার এটা করো বা নাই করো, ওয়েদার ইউ ডু অর নট, ওয়েদার ইউ কাম উইথ মি অর নট, তুমি আমার সাথে আসো বা নাই আসো, এটা আমার কাছে একই রকম। দ্যাট মিনস ইউ ডোন্ট হ্যাভ প্রায়োরিটি টু হিম, সেই ব্যক্তির কাছে আপনার প্রায়োরিটি নেই। তো দেখি আমরা কি দিতে পারি। এখানে লেখা আছে অল দ্য সেম, একই রকম। আপনার মনে রাখবেন অল দ্য সেম কি একই রকম, ইটস অল দ্য সেম, এটা একই রকম। বোথ অফ দেম আর অল দ্য সেম, দুটোটা একই রকম। সে এবং তার বাবা দেখতে একই রকম, প্রায় একই রকম। তাহলে কীভাবে বলবেন? তুমি ইউ অ্যান্ড ইউর ফাদার লুক অলমোস্ট অল দ্য সেম, এর অর্থ হচ্ছে একই রকম। লক্ষ্য করেন পরবর্তীটা হচ্ছে এ ম্যান অফ লেটার্স। এ ম্যান অফ লেটার্স অর্থ হচ্ছে বিদ্বান ব্যক্তি। সরি ফর দ্যাট, বিদ্বান ব্যক্তি। এ ম্যান অফ লেটার অর্থ হচ্ছে বিদ্বান ব্যক্তি। হি ইজ এ ম্যান অফ লেটার্স, সে একজন বিদ্বান ব্যক্তি, সে একজন পণ্ডিত ব্যক্তি, ইজ এ ম্যান অফ লেটার। এখন আমি যদি বলেন আমি বিদ্বান ব্যক্তি না, আই এম নট এ ম্যান অফ লেটার্স, তুমি বিদ্বান ব্যক্তি না, ইউ আর নট এ ম্যান অফ লেটার্স, ওয়াদুদ স্যার কোনো বিদ্বান ব্যক্তি না, ওয়াদুদ স্যার ইজ নট এ স্কলার, ওয়াদুদ স্যার ইজ নট এ ম্যান অফ লেটার্স। সে একজন বিদ্বান ব্যক্তি, হি ইজ এ ম্যান অফ লেটার্স, আমি এটা দিলাম। এখন আপনারা এই ম্যান অফ লেটার্স যার কথা মনে চায় তাকে বলেন ম্যান অফ লেটার্স, তাহলেই তো বিদ্বান ব্যক্তি হয়ে যায়। সে বিদ্বান ব্যক্তি, ইজ এ ম্যান অফ লেটার। আমি একজন শিক্ষিত লোক, এইটাও বলতে পারবেন আই এম এ ম্যান অফ লেটার্স। একজন শিক্ষিত লোক হিসাবে অ্যাজ এ ম্যান অফ লেটার্স আই ক্যানট ডু হুইচ ইজ নট গুড ফর আদার্স, যেটা অন্যের জন্য ভালো না সেটা আমি জানি করতে পারি না। ওয়াদুদ স্যার একজন বিদ্বান ব্যক্তি হয়ে সে আমাদের জন্য কাজ করতেছে। তাহলে হয়ে, বিং এ ম্যান অফ লেটার্স, ওয়াদুদ স্যার ইজ ওয়ার্কিং ফর আস। যদি এই কথাগুলো বুঝতে পারেন দয়া করে আপনারা কমেন্টে দিবেন যেন আমি বুঝতে পারি আপনারা কাজ করতেছেন এবং এটা আপনাদের উপকার হইতেছে। পরবর্তীতে আমি আপনাদেরকে আরও বেশি কষ্ট করে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। সো নেক্সট ওয়ান, পরবর্তীটা হচ্ছে লক্ষ্য করেন অ্যাট লার্জ, যার অর্থ হচ্ছে স্বাধীন। অ্যাট লার্জ অর্থ কি? স্বাধীন। আমি স্বাধীন, আই এম অ্যাট লার্জ। তুমি স্বাধীন না, ইউ হ্যাভ টু ওয়ার্ক আন্ডার এনি আদার পারসন। অ্যাজ ইউ আর ডুইং জব, আপনি যেহেতু চাকরি করতেছেন, ইউ আর নট অ্যাট লার্জ। স্বাধীন হয়ে, বিং অ্যাট লার্জ, স্বাধীন হয়ে আমরা খুশি, উই আর হ্যাপি। এখন দেখেন আমি যদি আপনাদেরকে একটা বাক্য দেই, 1971 সাল থেকে বাঙালিরা অ্যাট লার্জ, তাহলে কি বলবেন? সিন্স 1971, সিন্স মানে হচ্ছে পর থেকে না, পর থেকে, কোনো একটা টাইমের পর থেকে। যেমন 1951 সালের পর থেকে সিন্স 1971, আপনি বললেন 1920 সালের পর থেকে সিন্স 1920। এখন আপনি যদি বলেন পাখিরা আকাশে স্বাধীনভাবে উঠতেছে, তাহলে কি বলবেন? সে স্বাধীনভাবে বাংলাদেশে, আমরা স্বাধীনভাবে বাংলাদেশে বাস করতেছি না, তাহলে কি বলবেন? আপনারা নিচে কমেন্টে উত্তর দিবেন। 1971 সালের পর থেকে বাঙালিরা স্বাধীন, সিন্স 1971 বাঙালিরা আর অ্যাট লার্জ, বাঙালিরা আর লিডিং দেয়ার লাইফ অ্যাট লার্জ। তাহলে আকাশে পাখিরা স্বাধীনভাবে উঠতেছে, আকাশে পাখিরা স্বাধীন, দ্য বার্ডস আর অ্যাট লার্জ ইন দ্য স্কাই, অর ইন দ্য স্কাই অ্যাট লার্জ। দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিরা উঠতেছে অ্যাট লার্জ, স্বাধীনভাবে, পাখিরা উঠতেছে স্বাধীন, পাখিরা, দ্য বার্ডস আর অ্যাট লার্জ। আমরা স্বাধীন, উই আর অ্যাট লার্জ। তুমি স্বাধীন না, ইউ আর নট অ্যাট লার্জ। নেক্সট ওয়ান, পরবর্তীটা লক্ষ্য করেন অ্যারিস্টেইক। অ্যারিস্টেইক এর অর্থ হচ্ছে বিষণ্ণ বিপদে। লক্ষ্য করেন আই এম অ্যাট স্টেক নাও, আমি এখন বিষণ্ণ বিপদে, তুমি এখন বিষণ্ণ বিপদে, ইউ আর অ্যাট স্টেক। ওয়াদুদ স্যার বিষণ্ণ বিপদে,
আই এম রিয়েলি অ্যাট স্টেক, আমি সত্যিই বিষণ্ণ বিপদে। তো ওয়াদুদ স্যার বিষণ্ণ বিপদে, এই কথাটা আপনারা ইংরেজিতে করবেন। এবং ইউ শুড প্রে ফর মি অ্যাজ ইফ আই ক্যান গেট রিড অফ মাই সিচুয়েশন, আই এম রিয়েলি পাসিং এ ডিজাস্টারাস টাইম। সো সবার কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। নেক্সট ওয়ান, পরবর্তীটা লক্ষ্য করেন, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন, এটার অর্থ কি? এলোমেলো। আমার জীবন অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন, আমার জীবন এলোমেলো। তোমার জীবন অতিবাহিত করো না অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন। এলোমেলোভাবে কথা বলো না, ডোন্ট টক অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন। তাহলে এখানে লক্ষ্য করেন, তোমার জন্য শুধু আমার জীবনটা এলোমেলো হয়ে গিয়েছে। দুইবার হয়ে লেখা আছে, ডোন্ট মাইন্ড ফর দ্যাট, আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমার জীবন এলোমেলো, মাই লাইফ হ্যাজ গট অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন জাস্ট ফর ইউ। আপনি এটাকে এভাবে বলতে পারেন, মাই লাইফ ইজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন। এলোমেলোভাবে ইংরেজি শিখেন না। ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু লার্ন what to learn if you want to start English speaking or if you want to start learning English. আমরা শিখি ইংরেজি এলোমেলোভাবে। উই লার্ন ইংলিশ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন। তারা এলোমেলোভাবে কাজ করতেছে, এটাকে কিভাবে ইংরেজি করবেন? তো এই অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন, এটাকে দিয়ে আপনার বাক্য তৈরি করার আগে যেই সিচুয়েশনে ব্যবহার করবেন, বাংলাতে বাকি অংশগুলো বলবেন, ইংলিশ শুধু অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন যেখানে এলোমেলো বলবেন। তোমার জীবন এখন এলোমেলো। বিয়ে করার পর থেকে, সিন্স গেটিং ম্যারিড, ছেলেটার জীবন এলোমেলো, আমাদের জীবন এলোমেলো। সো এই বিয়ে করার পর থেকে ওয়াদুদ স্যার এই কথাটা বলছে। সুতরাং আপনারা নিজেরা চিন্তা করবেন যে বিয়ে করার পর থেকে পুরুষদের জীবন এলোমেলো হয়ে যায়। এলোমেলো হয়ে যায়, ইজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন দিতে পারবেন, অথবা গেট দিয়েও কথা বলতে পারবেন। বিয়ের পর থেকে তার জীবন এলোমেলো হয়ে গিয়েছিল, এটাকে কীভাবে দেখেন আমি বলি। বিয়ের পর থেকে, আফটার গেটিং ম্যারিড, হিজ লাইফ গট অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন। হিজ লাইফ বিকেম সিক্সেস অ্যান্ড সেভেন। বিয়ে করার পর থেকে তার জীবন এলোমেলো, এটাকে কীভাবে ইংরেজি করবেন আপনারা দেওয়ার চেষ্টা করবেন। নেক্সট ওয়ান, পরবর্তীতে লক্ষ্য করেন, এস টু। এস টু এর অর্থ কি? সম্পর্কে। আই ডোন্ট নো এনিথিং অ্যাজ টু ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের বিষয়ে আমি ওয়াদুদ স্যার কিছুই জানি না। তাহলে দেখেন এখানে আমরা লিখছি আই ডোন্ট নো এনিথিং অ্যাজ টু ইংলিশ। অ্যাজ টু হচ্ছে কোনো কিছু সম্পর্কে, বিষয়। এই ঘটনাটার বিষয়ে অ্যাজ টু দ্য ইভেন্ট, দেখেন অ্যাজ টু এই ঘটনা, অ্যাজ টু দ্য ইভেন্ট এই ঘটনার বিষয়ে হি ডাজন্ট নো এনিথিং, সে কিছুই জানে না। আমি আপনাদের সম্পর্কে কিছুই জানি না। আই ডোন্ট নো এনিথিং অ্যাজ টু ইউ। তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমি কিছুই জানি না। তার অ্যাবাউট আর অ্যাজ টু নিয়ারলি দ্য সেম। তো অ্যাবাউটের জায়গায় আপনারা অ্যাজ টু ব্যবহার করতে পারবেন। আমি তোমার সম্পর্কে কিছুই জানি না, এটাকে কীভাবে ইংরেজি করবেন? আমরা ইংরেজি সম্পর্কে কিছুই জানি না, শুধু মুখস্থ করে ইংরেজি বলে ফেলি। নেক্সট ওয়ান, পরবর্তীটা লক্ষ্য করেন, অ্যাজ ওয়েল এজ। অ্যাজ ওয়েল এজের একটা রুল হচ্ছে, অ্যাজ ওয়েল এজ অর্থ হচ্ছে অ্যান্ড। অ্যান্ড আর অ্যাজ ওয়েল এজ এর ডিফারেন্স হচ্ছে, অ্যান্ড বসালে দ্যাট বিকামস প্লোরাল, বাট অ্যাজ ওয়েল এজ বসালে এটা সিঙ্গুলারভাবে আপনাকে কাজ করতে হবে। সে এবং তার ভাই লোকটাকে ঠকিয়েছিল। তাহলে অ্যাজ ওয়েল এজ অর্থ সে এবং তার, হি অ্যাজ ওয়েল এজ হিজ ব্রাদার ডিপ্রাইভ দ্য ম্যান, লোকটাকে ঠকিয়েছিল। তবে মনে রাখবেন অ্যাজ ওয়েল এজ বসালে সেটা সিঙ্গুলার দিতে হবে, আর যদি অ্যান্ড বসান তাহলে সেটা প্লুরাল হয়ে যাবে। তাহলে আমি একটা বলি, ইংলিশ এবং ইংলিশ গ্রামার
একটা আরেকটার সাথে অতপ্রতভাবে জড়িত। অতপ্রতভাবে জড়িত মানে কি? গভীরভাবে জড়িত, কানেক্টেড ডিপলি। তাহলে ইংলিশ এবং এর জায়গায় আপনারা এন না বসিয়ে এটা বসিয়ে ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ গ্রামার, বাকি অংশ আপনারা কমপ্লিট করে দিবেন। সো গাইস, আজকে এই 25 or 20 ফ্রেজার ইডিয়ম আই ট্রাই টু শো ইট ইউ হিয়ার ইন দিস ভিডিও। আপনারা প্রত্যেকটার কমেন্ট দিবেন এবং প্রত্যেক দিন এভাবে আমি ইংলিশ ফ্রেজার ইডিয়ম এবং রিসেন্টলি আই এম গোয়িং টু মেক সাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হুইচ ইজ ইউজড বাই দ্য নেটিভ আমেরিকান। মোস্টলি ইউজ যেগুলো হয় সেগুলো নিয়ে আমি কাজ করব। সো আমাকে যদি আপনারা একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করেন, ইট ওন্ট কস্ট এনিথিং ফ্রম ইউ, বাট ইট মিনস এ লট ফর মি, বিকজ আমি আপনাদের জন্য ফ্রি ইংলিশ শেখার জন্য কাজ করতেছি। এ কারণেই যেন আই ক্যান মেক মাই আইডেন্টিটি সাপোর্টিং ইউ। অনলাইনে অনেক মানুষ অনেক কাজ করে, কিন্তু আমরা শিক্ষা নিয়ে কাজ করতেছি। উই আর নট গেটিং এনি সাপোর্ট ফ্রম এনি গভর্নমেন্টাল or any local support we are not getting. That's why I am requesting everyone, আপনারা আমাকে সাপোর্ট করবেন যেন আমি আপনাদের পাশে থাকতে পারি এবং আমি যেন আইডেন্টিটি তৈরি করতে আমার সাবস্ক্রাইবার যেন বৃদ্ধি পায়। সবাই কষ্ট করে ফেসবুকে এবং আপনারা যে গ্রুপে আছেন, দয়া করে এই ইংরেজি শেখার ভিডিও, দিস ইজ দ্য ভিডিও অফ এডুকেশন, এগুলো এডুকেশনাল ভিডিও। দ্যাট ইজ ওয়াই প্লিজ আপনারা এগুলো সাবস্ক্রাইব, শেয়ার করেন। আমার বোস্টিং করে পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা নাই। আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট, এটাই আমি আপনাদের কাছে চাই। তো ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।